আজ যে মুর্শিদাবাদে এই পুলিশ কিন্তু মার খেয়েছে এবং লুকিয়ে পড়েছে। কখনো দুর্নীতি এরকম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে আমরা কোনো দিন দেখিনি। এবং অদ্ভুত ব্যাপার, সেই দুর্নীতিটাকে সমর্থন করার জন্য আমাদের প্রশাসন উঠে পড়ে লেগেছে। জীবিত অবস্থায় এত দুর্নীতি দেখে যাব এটা ভাবিনি। এবার এই দলে কজন নীতিবাজ আর কজন দুর্নীতিবাজ সেটাই তো আমি জানি না। দলটার তো প্রবলেমটা সেখানেই। এই দলটার তো নীতি নেই, দুর্নীতিটাই একমাত্র নীতি, এবং আনফর্চুনেটলি ভীষণ পপুলার দুর্নীতি। সেই পপুলার দুর্নীতিতেই না লোকেরা ডুবে যাচ্ছে, পরে বুঝবে। আদালত কালকে ডিসিশন নিয়েছে, মন্ত্রিসভা সেই সময় সেই পরিস্থিতিতে এই ডিসিশনটা নিয়েছিল, সুতরাং তাদের এগেনস্টে সিবিআই তদন্ত করা যাবে না। আদালত কিন্তু কখনো বলেনি মন্ত্রিসভা সৎ। মন্ত্রিসভা শুধু বলেছে সিবিআই তদন্ত মন্ত্রিসভার এগেনস্টে করা যাবে না। কিন্তু তা বলে কি একজনের বাড়ি থেকে 50 কোটি টাকা, বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা পাওয়া, এগুলো কি মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে 1000 টাকায় 2000 টাকায়? এটার চেয়ে বাজে বোধহয় কিছু হতে পারে না। প্রথম যেদিন আমি এটা শুনি, আমি তখন কাশ্মীরে ছিলাম, বেরিয়েই দেখলাম যে কলকাতার মানে বাংলার সবচেয়ে বড় লজ্জার ঘটনা ঘটেছে। কখনো দুর্নীতি এরকম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে আমরা কোনো দিন দেখিনি। এবং অদ্ভুত ব্যাপার, সেই দুর্নীতিটাকে সমর্থন করার জন্য আমাদের প্রশাসন উঠে পড়ে লেগেছে। পুলিশ প্রশাসন রাজনীতির দাসে নিজের স্বতন্ত্রতা হারিয়েছে। আজকে যে পুলিশ অতি সক্রিয় এক জায়গায়, আরেক জায়গায় নিষ্ক্রিয়। আজকে মুর্শিদাবাদে এই পুলিশ কিন্তু মার খেয়েছে এবং লুকিয়ে পড়েছে। সেই পুলিশ কিনা আমরা যাদের সবচেয়ে সম্মান করি, সেই শিক্ষকদের মেরেছে এবং রক্ত ঝরেছে এবং অনেক খারাপভাবে মেরেছে। এই করাটা একদম অনুচিত। আমরাই তীব্র প্রতিবাদ করছি। আমার মনে হয় প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী আজকে পুলিশের এই ইনঅ্যাকশন এবং এক ওভার অ্যাকশন যাই বলুন না কেন, এবং ওভারঅল এই স্ক্যামটার, এসএসসি স্ক্যামটাকে আমরা ঘৃণ্য এবং অত্যন্ত বাজে জিনিস। জীবিত অবস্থায় এত দুর্নীতি দেখে যাব এটা ভাবিনি। আপনি একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, এসএসসি স্ক্যাম। একদমই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বাইরে যে কটা জায়গায় সংবাদ হচ্ছে, ইন্টারন্যাশনাল সব জায়গায় লেখা রয়েছে 2016 এসএসসি স্ক্যাম। আপনার স্যার, আপনি বারংবার শিক্ষকতা নিয়ে কথা বলেছেন। আপনার নিজের মা তিনি একজন শিক্ষক ছিলেন, আপনি সেই ব্যাপারেও সরব হয়েছেন। শিক্ষকদের সমাজে গুরুত্ব নিয়ে আপনি কথা বলেছেন। সেই জায়গা থেকে যারা একদম শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, যে সময়টায় তাদের বিদ্যালয় কক্ষে থাকার কথা, সেখানে একদম তাদের কাটা খায় পুলিশের লাঠি। এরপরে পুলিশ বলছে লিগ্যাল অ্যাকশন নেবে। যদি নেয় ভীষণ ভুল করবে। অবিলম্বে পুলিশের ক্ষমা চাওয়া উচিত। আমি দেখলাম পুলিশের যিনি সবচেয়ে হেড কলকাতা পুলিশের, তিনি বলেছেন পুলিশ ঠিক কাজ করেননি। কিন্তু এটা তো মুখের কথা বললে হবে না, রিটেন স্টেটমেন্ট তাকে দিতে হবে। আর লাঠিচার্জ করুক না, করলে একটু উগ্রপন্থীদের উপর লাঠিচার্জ করুক, জঙ্গিদের উপর লাঠিচার্জ করুক। এরকম পার্সোনালি এক একটা জায়গায় কেন এক এক রকম কাজ হবে, এটা আমরা মানতে পারি না। আমি আপনার সাক্ষাৎকার নিতে যখন এলাম, তখন একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে এই যে এক লহমায় 25,735 জন শিক্ষক চাকরি হারা হলেন, একদিকে যে ভারসাম্য ছাত্রছাত্রীরা এবং শিক্ষা ব্যবস্থায় যে ভারসাম্য, তা সত্যি ইতিমধ্যে আমরা দেখেছি সেই ভারসাম্য খানিকটা খর্ব হয়ে গিয়েছে। আপনি বলছিলেন যে সোশ্যাল ইম্প্যাক্ট এবং মানসিক অবস্থান নিয়ে কথা হচ্ছিল, যদি সে ব্যাপারটা একটু ব্যাখ্যা করেন, এর সোশ্যাল ইম্প্যাক্ট ঠিক কি পড়তে চলবে? এটা না বিরাট একটা ইম্প্যাক্ট চলবে। এই যে 26,000, পেছনে কিন্তু অন্তত 22 লাখ লোক রয়েছে যারা পরীক্ষা দিয়েছিল সে বছর, পায়নি, পেয়েছে মাত্র 26,000-এর মতো। তার মধ্যে 26,000 মানে 1 লাখ লোক তাদের উপর ডিপেন্ডেন্ট। যে মুহূর্তে তাদের নিশ্চিত রোজগার 40 থেকে 50,000 টাকা চলে গেল। আজকে আমার কাছে একজন পেশেন্টের শ্বশুরমশাই এসেছিলেন, যিনি পেশেন্ট, তিনি কিন্তু চাকরিটা হারিয়েছেন। তিনি মানে দৃঢ় প্রতিজ্ঞ যে আবার 3 মাস পরে আবার পরীক্ষায় বসবেন, কিন্তু শ্বশুরমশাই ডিপ্রেশনে চলে গেছেন। এই যে 4 জন করে যদি 1 লক্ষ পরিবার ডিপ্রেশনে চলে যায়, এবং সবচেয়ে খারাপ লাগে কি, তাদের উপর আমরা সবাই কিন্তু দায়বদ্ধ। সরকার তো সবচেয়ে বেশি,
কেউ কেউ এটা দেখে আবার সরকারি বেসরকারিভাবে তুলনা করতে যাচ্ছে। একটা কথা বুঝতে হবে, আমাদের দেশে এত বেশি হতাশাগ্রস্ত মানুষ আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সবচেয়ে ডিপ্রেশনের দেশ এবং সুইসাইডাল রেট প্রচুর বেশি। এবং আমরা পেশেন্টদের মধ্যেও যত পেশেন্ট সত্যিকারের পাই, তার চেয়েও মানসিক চাপের শিকার প্রচুর বেশি পাই। এই যে 1 লাখ লোকের চাকরি চলে গেল, তাদের ফার্স্ট রিয়াকশন কি হবে? ফার্স্টে বুঝতে পারবে না, থতমত খেয়ে বসে থাকবে। তারপর দুটো রিয়াকশন হতে পারে, অ্যাঙ্গার, যার বহিঃপ্রকাশ আমরা দেখলাম আজকে কসবায়, আরেকটা হবে ডিপ্রেশন। মহিলারা কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। তাদের পেছনে সবাইকে সেন্সিটিভ হতে হবে, তাদেরকে বোঝাতে হবে যাতে এর থেকে কোনো চরমপন্থা তারা না বেছে নেয়। এক একটা পুরো ফ্যামিলি একজনের রোজগারের উপর নির্ভর। সে ফ্যামিলি কোথায় দাঁড়াবে? তারা তো আর চুরি করে বড় হয়নি, চুরি করতেও শেখেনি, তাদের বয়সও নেই যে অন্য জায়গায় কম্পিটিশনে দাঁড়াবে। যদি আজকে আমায় বলা হয়, আমায় এমবিবিএস এর নিটের ইউজিতে বসতে বলা হয়, আমি ডাহা ফেল করব। তাদেরও 3 মাসের মধ্যে পুরো প্রিপারেশন করে কি করে আবার সেই আগের মতো জায়গায় আসবে, সেটা আমার কোনো বোধগম্য হচ্ছে না। সুতরাং জিনিসটার এক্ষুনি আপনারা অ্যাজিটেশন পাচ্ছেন, পরে দেখবেন ডিপ্রেশনে ভর্তি, যেটা আমরা বহু ক্ষেত্রে দেখে পাই। স্যার, আপনি নিজে যেখানে একজন বিশিষ্ট চিকিৎসক হয়ে বলছেন যে সেন্সিটিভ ভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে তো বটেই, সেখানে পুলিশকে একদম কার্যত ব্রড ডে লাইটে দেখা গেল, আমাদের ক্যামেরায় ধরা পড়লো যে নির্মম ভাবে মহিলারাও বাদ যাচ্ছে না, পুলিশ লাঠিচার্জ করছে। এই প্রশ্ন রীতিমতো করতেই একদম প্রশাসনের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা প্রশ্ন তুলে দিলেন চাকরি প্রার্থীদের ধৈর্য নিয়ে। ব্রাত্য বসুর প্রশ্ন, রাজ্য সরকার যখন সব রকম ভাবে যোগ্য প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছে, যখন কোনো শিক্ষকের বেতন এখনো পর্যন্ত বন্ধ হয়নি বা কাউকে বরখাস্তের টার্মিনেশন লেটারও দেওয়া হয়নি, তখন ডিআই অফিস অভিযান কেন? কি বলবো? এটা কিছু বলার নেই। যিনি বলেছেন তিনি তার দলের কথা রাখতে বলেছেন, তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা ঠিক, পুলিশ অনেক বেশি, পুলিশকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। পুলিশ যদি দলদাস হয়, তাহলে কিন্তু পুরো আমাদের পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা শেষ হয়ে যাবে, যেটা অলরেডি অনেকটা হয়েছে। স্যার, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করতে, তিনি সেখানে পৌঁছেছিলেন এবং মুখ্যমন্ত্রী একটা বার্তা দিলেন ওখানে পৌঁছে যে তিনি যোগ্য শিক্ষকদের পাশে রয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি অযোগ্যদের বিষয়টিও দেখে নেবেন। এটা কি বলতে চাইলেন স্যার মুখ্যমন্ত্রী? এটাই ব্যাপারটা, তো গুলিয়ে দেওয়ার চেষ্টা সব দিক থেকে চলছে। কেউ যদি ভালো করে ইংরেজিটা পড়তে পারে, ভার্ডিক্টটা যদি একটু ইংরেজি ভালো করে পড়ে দেখেন, তাহলে কিন্তু পুরো এসএসসি প্যানেলটাই বাতিল করে দিয়েছে। এসএসসি বলে 2016-তে যে পরীক্ষা, একমাত্র পরীক্ষা এই সরকারের আমলে হয়েছিল, সেই প্যানেলটা বাতিল। এখানে ফার্দার আর কোনো স্টেপ নেওয়ার ব্যবস্থাই নেই, শুধুমাত্র রিভিউ পিটিশন করা যায়। রিভিউ পিটিশনে বিরাট কিছু না। ধরুন আপনার রিভিউ খাতা দেখতে দিলেন, আপনার খাতা আপনি চেঞ্জ করতে পারবেন না, হয়তো মার্কস কিছুটা বাড়তে পারে, কিন্তু প্যানেলটাই তো বাতিল হয়ে গেছে। আমার জানি না, যদি কোনো জাদুকাঠি থাকে মুখ্যমন্ত্রী সেটা করতে পারবেন। যদি করতে পারেন তাহলে সত্যিই 26,000 ছেলে বেঁচে যায়, যোগ্য অযোগ্য যাই হোক। স্যার, আপনি এক্ষুনি বললেন যে একটি পরিবারে 40-45 হাজার টাকা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি পরিবারে। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী একদম দৃঢ়ভাবে বলছেন ইন্ডোর স্টেডিয়াম থেকে যে শিক্ষকদেরকে তিনি বলছেন যে এখনো তো টার্মিনেশন লেটার আসেনি, সুতরাং তারা যেন ভলেন্টিয়ারি সার্ভিস দেন এবং তিনি এই 2 মাসের যে টাকা পয়সা পুষিয়ে দেবেন। না, এই ব্যাপারটা কিন্তু ভারী আশ্চর্য। সাথে সাথে কিন্তু রাজ্য সরকার আজকে একটা এফিডেভিট করেছে, আজ বা গতকাল, যে তাদের টার্মিনেশন করা হলো এই শিক্ষাবর্ষটা যেন কমপ্লিট করা হয়। অর্থাৎ রাজ্য সরকার মেনে নিয়েছে যে তাদের টার্মিনেশন হচ্ছে, কিন্তু তাদের শিক্ষাবর্ষটা যাতে কমপ্লিট করানো হয় বলে একটা জমা দিয়েছে অ্যাপিল হায়ার কোর্টকে, যাতে শিক্ষাবর্ষে ছাত্রদের অসুবিধা না হয়। তাহলে এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে না? তবে ঠিক আছে, দেখা যাক না ম্যাজিক উনি করাতে পারেন কিনা, করলেই ভালো। রিভিউ পিটিশনে আশার আলো দেখতে পাচ্ছেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যেভাবে স্ট্রিক্টলি প্রধান বিচারপতি একদম এসএসসি প্যানেলটাকে ক্যান্সেল করেছে, আমি বলছি ইংরেজিটা একটু পড়তে শিখতে হবে, একটু পড়ুন ভার্ডিক্টটা,
দেখবেন পুরো এসএসসি প্যানেল ক্যান্সেল করেছে। স্যার একদম শিক্ষামন্ত্রী মনে করছেন যে শিক্ষকদের ডিওয়াই অফিস অভিযানের নেপথ্যে কারো উস্কানি থাকতে পারে, সে উস্কানি হতে পারে সংবাদ মাধ্যমের, সে উস্কানি হতে পারে রাজনৈতিক দলের। একদম ব্রাত্য বসু বলছেন, আমি কোট আনকোট বলবো, যে এখনো পর্যন্ত কারো বেতন বন্ধ করে দেওয়া হয়নি, কোনো শিক্ষককে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানিয়েছেন যে সর্বতভাবে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তখন ডিওয়াই অফিস যাওয়ার দরকারটা কি, প্রয়োজনটা কি বলবেন? আসলে এটাই তো বললাম, মানুষের সাইকোলজি প্রথম 2-3 দিন তারা থম মেরে বসেছিল। তারা কিন্তু গত 1 বছর ধরে আমি যা শুনলাম সব সময় চিন্তায় ছিলেন তাদের চাকরিটা চলে যাবে কিনা। তারা 1 বছর ঘুমোতে পারেনি। যেদিন আলটিমেট ভার্ডিক্ট বেরোবে তার আগের দিন তারা ডিসকাস করেছে, না রে হয়তো বেঁচে যাব। তারপর যখন হঠাৎ ভার্ডিক্ট এসছে তারা থম মেরেছিলেন। এবার তারা অ্যাজিটেটেড হয়েছে, এটা ডাক্তারি পরিভাষায়। এখন তারা অ্যাজিটেটেড হয়ে ডিআই অফিসে যাবে। সেদিন যদি মুখ্যমন্ত্রী বলে দিতেন যে তোমাদের অমুক তারিখে পরীক্ষা দেওয়া হবে এবং যারা বাতিল হয়েছে তাদেরকে আমরা এক্সট্রা মার্কস দেব যদি কোনো নিয়ম থেকে থাকে, এরকম কোনো ডেফিনিট তো উনি কিছু বলেননি যে ওরা তাতে শান্তি পাবে। মুখ্যমন্ত্রী বলেছে আমরা দেখে নেব। এবার কিভাবে দেখে নেবেন সেই একটা না বললে আপনি কি করে, আমি যদি তাদের কাছে থাকতাম, আমি প্রথম 2 দিন একটু চুপ হয়ে তারপর তো হয় আমি ডিপ্রেশনে যেতাম, নয় অ্যাজিটেশনে যেতাম, প্রথমেই বললাম। এবং অ্যাজিটেশনটা কিভাবে ট্যাকেল করতে হবে পুলিশের তো আগে থেকে বোঝা উচিত। এদের উপর খুব সেন্সিটিভ না হলে কিন্তু এরা ডিপ্রেশনে চলে গেলে, একটা যদি খারাপ ঘটনা কোনো একজন টিচার করে ফেলে তাহলে কিন্তু তার দায় রাজ্য সরকারের উপরেই বর্তাবে। রাজ্য সরকার, স্যার আপনি বলছেন এই কথা, কিন্তু রাজ্য সরকার বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে তিনি বলছেন যে যদি এই রাজ্যের তিনি মনে করিয়ে দিচ্ছেন যে শুধু একজন চাকরি করছেন, তার সাথে তার পরিবার মিলিয়ে কয়েক লক্ষ লোক জড়িত, যেমনটা আপনি বলেন। তিনি বলছেন যদি কোনো চাকরিহারা কোনো চরম সিদ্ধান্ত নেন তার দায় যাবে বিকাশ ভট্টাচার্যদের উপর এবং সিপিআইএম এর উপর। কি বলবেন? একদম ভুল কথা। আমাদের শিক্ষক নিয়োগের মতো সেন্সিটিভ জায়গা, একজন শিক্ষক একটা জাতির মেরুদণ্ড। আমাদের সময় আমরা হেডমাস্টার মশাইকে জমের মতো ভয় করতাম, শিক্ষক মানে প্রণাম করতাম। শেষ দিন অবধি আমার মা সেই রেসপেক্টটা পেয়ে এসেছেন। আজকে যদি খালি ওএমআর দিয়ে, টাকা দিয়ে, এবং যে টাকাটা প্রমাণিত শিক্ষামন্ত্রীর ঘর থেকে পাওয়া গেছে, শিক্ষামন্ত্রীর ঘর না, আরেকজনের ঘর থেকে, শিক্ষামন্ত্রীর ক্লোজ, সুতরাং এটা ডেফিনেটলি বেশ কিছু অযোগ্য ঢুকেছে এবং সেই অযোগ্য সুপ্রিম কোর্ট ভাগও করে দিয়েছে যারা ডেফিনেটলি অযোগ্য। বাকিদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যোগ্য না অযোগ্য এটা করার জন্য রাজ্য সরকারের হাতে অনেক টাইম ছিল। সুতরাং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এটা কখনো আমরা মানতে পারি না, কারণ শিক্ষা এমন একটা জিনিস, এই একটা 2016 দুর্নীতি কিন্তু আমাদের ছেলেদের 3 দশক পিছিয়ে দেবে। আমাদের কি হবে? আমরা বেসরকারি শিক্ষার দিকে বেশি ঝুঁকবো, সরকারি শিক্ষা পিছিয়ে যাবে। বেসরকারি শিক্ষা একটা টার্ম থেকে, ধরুন কেউ ক্লাস 6 থেকে 7-এ উঠলে তাদের কত ফিস হয় জানেন? 30,000 টাকা তাদের লাগে একটা স্ট্যান্ডার্ড জায়গায়। তারা কোথায় পাবে সাধারণ লোক? তারা সরকারি আমাদের শিক্ষা ব্যবস্থা ডুবিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত চলছে। সেই পরিকল্পিত চক্রান্তের ভাগীদারি আমরা কেউ হতে চাই না। বিকাশবাবু যেটা করেছেন একদম সমর্থন করি। এরকমভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা কোনো সরকারকে দেখিনি, আশা করি আর দেখতে হবে না। ঠিক আপনি যে কথা বলেন স্যার, আমি সেই কথা সূত্র ধরেই বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের শিক্ষা যন্ত্রটাকে বিকল করে দিতে চাইছে সিপিআইএম এবং বিজেপি। কি বলবেন? এটাই তো বড় গন্ডগোল। আমাদের ডাক্তারের অ্যাজিটেশনেও উনি বলেছিলেন আমরা তো অভয়ার পেছনেই দাঁড়াচ্ছি, কিন্তু এই গন্ডগোল করেই না মানে মানুষের মন গুলিয়ে দেওয়ার একটা চিন্তা। এখন দেখুন পলিটিশিয়ানদের সাথে আমরা কি পারি, কিন্তু আমরা সাধারণ মানুষ, তো যারা সাধারণ মানুষ তাদেরকে অত বোকা ভাববেন না। আমি পলিটিশিয়ানদের বুঝি। এই সাধারণ মানুষই কিন্তু জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীকে নামিয়ে দিয়েছে। সুতরাং সাধারণ মানুষ 500 টাকায় বেচা যায় না, 1000 টাকায় বেচা যায় না। সাধারণ মানুষের নীতিবোধ ফুটে উঠবেই, তার বহিঃপ্রকাশ কোনো গুন্ডা কেউ কন্ট্রোল করতে পারবে না।
আমার সেই বিশ্বাস আছে। স্যার, আপনি সবসময় সমাজের বিভিন্ন বিষয় যখনই এসছে আপনি আপনার অবস্থান স্পষ্ট করেছেন, সেটা অভয়াকে নিয়ে বিষয় হোক, অভয়ার মামলাই হোক, বিভিন্ন সেন্সিটিভ ইস্যুতে আপনি সবসময় আপনার অবস্থান স্পষ্ট করেছেন। আমি সেই জায়গা থেকে একটা প্রশ্ন করবো যে এই যে 23 লক্ষ মিরর ইমেজ কেন প্রকাশ করা যাচ্ছে না? কার নির্দেশে এসএসসি এই ইমেজ প্রকাশ করছে? আর যোগ্যদের তালিকা প্রকাশ করলে কি কোথাও গিয়ে ফেঁসে যাবেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের তাপর নেতারা, শাসক দলে? সেটা না হলে কেন এসএসসি করছে না? এসএসসি যদিও স্বাধীন সংস্থা, স্বায়ত্তশাসিত, কিন্তু এটা তো সম্পূর্ণ গভর্নমেন্টের উপর চলছে, এবং এসএসসির প্রত্যেকেই তো জেলে ঢুকেছিল, মানে যারা হেড ছিলেন সেই সময়। সুতরাং আমার মনে হয় না এখনো সময় আছে কোনটা দুধ কোনটা জল এই ফারাক করার, এখনো সময় আছে। আমার মনে হয় যে লোকের কাছে সত্যিটা তুলে ধরা এখন প্রশ্নটা এসেছে, এবং বিকাশবাবু সত্যিটা তুলে দিয়ে কিছু লোকের বিরাগ ভোজন তো হবেন, সবাইকে সবসময় খুশি করা যায়, কিন্তু আমরা সত্যিটাই জানতে চাই। একদমই স্যার, আমার শেষ কয়েকটা প্রশ্ন। এর আগে একদম কুণাল ঘোষ, শাসক দলের অন্যতম নেতা এবং মুখপাত্র, তিনি একটি জনপ্রিয় বেসরকারি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে সঞ্চালককে একদম ডাইরেক্ট বলছেন, যে ফিগার বলে দিচ্ছেন, যে একদিকে বলছেন একজন নেতা তিনি 7.5 লক্ষ টাকা চেয়েছেন একটা শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে, একদম ব্রাইব। এবং কুণাল ঘোষ দাবি করেছেন যে পার্থ চট্টোপাধ্যায় একদম সরাসরি ভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং দল এটা জানতো, তাই জন্যই কি যোগ্যদের তালিকা কোথাও গিয়ে প্রকাশ করা যাচ্ছে না? কি করে বলি বলুন তো? এবার এই দলে কজন নীতিবাজ আর কজন দুর্নীতিবাজ সেটাই তো আমি জানি না। দলটার তো প্রবলেমটা সেখানেই। এই দলটার তো নীতি নেই, দুর্নীতিটাই একমাত্র নীতি, এবং আনফর্চুনেটলি ভীষণ পপুলার দুর্নীতি। সেই পপুলার দুর্নীতিতেই না লোকেরা ডুবে যাচ্ছে, পরে বুঝবে। স্যার, ভলেন্টারি সার্ভিস করবেন না চাকরিহারারা, ইতিমধ্যে তারা সেটা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে একদম না করে দিলেন তারা। এমত অবস্থায় করোনার সময় তো স্কুল বন্ধ ছিল, তখন টাকা নিতে অসুবিধা হয়নি? পাল্টা কুণাল ঘোষ কি বলবেন? এইগুলোর উত্তর না দেওয়াই ভালো। শিক্ষকদের আমি রেসপেক্ট করি, শিক্ষকরা যা ডিসিশন নিচ্ছেন আমি তার সাথে একমত। তারা সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বুঝতে পারবে। আর মন্ত্রিসভার ডিসিশনের ব্যাপারে এটা তো বহুদিন ধরে চলা একটা ব্যাপার। কে বড়, আদালত বড় না মন্ত্রিসভা বড়? আদালত কালকে ডিসিশন নিয়েছে, মন্ত্রিসভা সেই সময় সেই পরিস্থিতিতে এই ডিসিশনটা নিয়েছিল, সুতরাং তাদের এগেনস্টে সিবিআই তদন্ত করা যাবে না। আদালত কিন্তু কখনো বলেনি মন্ত্রিসভা সৎ, মন্ত্রিসভা শুধু বলেছে সিবিআই তদন্ত মন্ত্রিসভার এগেনস্টে করা যাবে না। কিন্তু তা বলে কি একজনের বাড়ি থেকে 50 কোটি টাকা, বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা পাওয়া, এগুলো কি মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে 1000 টাকায় 2000 টাকায়? আমার মনে হয় না। তবে এটাও ঠিক, গ্রাসরুট লেভেলে তৃণমূলের এখনো যা সংগঠন আছে তার ধারে কাছে আসার মতো কিন্তু অন্য কোনো বিরোধী রাজনৈতিক নেতাদের নেই। সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের বর্তমান শাসক দলের। আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। আদালত, এই প্রসঙ্গে আমি বলবো, সুপার নিউমারি প্রসিকিউশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল ইলেকশনের ঠিক আগে, তারা খুবই স্পেসিফিক একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল যে নো প্রিসিপিটেটিভ অ্যাকশন ক্যান বি টেকেন, এবং কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। একটা রক্ষা কবচ পেয়েছিল শাসক দল, কোথাও কি শাসক দলের জয় হলো? আমি তো কোথাও জয় দেখছি না। এ তো সব জায়গাটাই তো আমি আমি বলি এই প্রশ্নটা যে সুপ্রিম কোর্টে গেছে এটাই তো আমি বলবো সবচেয়ে লজ্জার। এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট অব্দি যাওয়াই উচিত ছিল না। একদম স্যার, আমার শেষ 3টে প্রশ্ন। চাকরি বাতিলের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল, আজ কলকাতায় মিছিল, শুক্রবার হবে জেলায় জেলায়, কি বলবেন? ওই তো আমরা ডাক্তারির সময়ও দেখেছি, মানে যে দোষ করে সেই বড় গলায় আবার গলা চিৎকার করে। ডাক্তারের সময় সেটাই তো বলেছিল ডাক্তার অভয়ার ক্ষেত্রে। সুতরাং এই মিছিলগুলো তো স্পন্সর্ড লোক থাকবে, কিন্তু কেউ কি বুদ্ধি বিবেচনা করে না? না, বাংলার মানুষ এখনো এত এত বোকা হয়নি। আমার শেষ 2টো প্রশ্ন। দুধেল গাইদের, কোট আনকোট দুধেল গাইদের দিয়ে ওয়াকাফ আইনের বিরোধিতা আসলে 26,000 চাকরিহারাদের থেকে নজর ঘোরানো, কি বলবেন? নজর ঘোরানোর জন্য অনেক কিছুই করা হচ্ছে, কিন্তু যাদের চাকরি গেছে তাদের নজর তো ঘুরবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি কোট আনকোট বলবো, যে আসল মানুষ হতে গেলে ক্ষমা করা শিখতে হবে। তিনি বলছেন ভুলের ক্ষমা করে দেওয়ার বার্তা তিনি একদম দিচ্ছেন।
তিনি বলছেন মানুষের ভুল করার অধিকার রয়েছে। এর আগেও একাধিক মঞ্চ থেকে এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তিনি বারবার কোথাও গিয়ে একটা জিনিস বোঝাবার চেষ্টা করছেন যে মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুলকে ক্ষমা করে দিতে হয়। উল্লেখ্য গত সোমবার একদম চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে একটা পরিস্থিতি বা একটা কার্য সম্পন্ন করতে গেলে একটা দুটো ভুল তো হবেই। রাইট টু মেক ব্লান্ডার্স, উই হ্যাভ রাইট টু মেক ব্লান্ডার্স, কি বলবেন? কিন্তু একটা ভুল হলে ক্ষমা করা যায়। আমরা তো শিশুপাল বধ বোধহয় দেখেছিলাম না, পুরাণে তো আর রয়েছে যে একটা ভুল, দুটো ভুল, এরকম ভাবে 100টা ভুল করার পর কিন্তু তার গলাটা কেটে নিয়েছিলেন। সুতরাং উনি কি সত্যিই আমাদের সরকার একটা ভুল করেছে? এটা নিজেই ভাবার ব্যাপার। উনিই ভাবুন, আমরা দেখি।